আজকে আমরা পিকেদের সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনের 10 এবং প্রেসির 56 দেখব এবং তার সাথে সাথে ইংলিশে একটা রিপোর্ট দেখব। সেটা কি? সেটা হচ্ছে দি পুলওয়ামা অ্যাটাক, ঠিক আছে? এবং তার সাথে সাথে ইংলিশ গ্রামার এবং ইংলিশে ভোকাবুলারি দেখব, ঠিক আছে? তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও 100 লাইকের টার্গেট রাখছি। আশা করছি আপনারা খুব শীঘ্রই করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যান। তাহলে আমরা যে সমস্ত হোম টাস্কগুলো ডেলি বেসিকে প্রোভাইড করে থাকছে সেইগুলো এবং তার সাথে সাথে তার প্রিভিয়াস যে আপডেট সেগুলো কিন্তু সেখানে পেয়ে যাবেন, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে আপনারা যারা আমাদের সঙ্গে প্রথম থেকে যুক্ত আছেন তারা এই বিষয়টা লক্ষ্য করেছেন যে আমরা প্রতি 12টা ক্লাস অন্তর আমাদের যে ডেলি শিডিউল থাকে ক্লাসের হোম টাস্কের সেগুলোকে স্লাইডলি চেঞ্জ করে থাকি। যারা আমাদের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি যে আমরা গত দিন পর্যন্ত লাগাতার 60টা ক্লাস করলাম। সেখানে আমরা 1 থেকে 12 নম্বর ক্লাস পর্যন্ত দুটো করে ট্রান্সলেশন দেখেছি, 13 থেকে 24 নম্বর ক্লাস পর্যন্ত আমরা দুটো করে ট্রান্সলেশন এবং দুটো করে প্রেসি দেখেছি, এবং 25 থেকে 36 নম্বর ক্লাস পর্যন্ত আমরা একটা করে ট্রান্সলেশন, দুটো করে প্রেসি এবং একটা করে রিপোর্ট দেখলাম। 37 থেকে 48 নম্বর ক্লাস পর্যন্ত আমরা একটা করে ট্রান্সলেশন, একটা করে প্রেসি, দুটো করে সারাংশ এবং একটা করে রিপোর্ট দেখেছি, এবং 49 থেকে 60 নম্বর ক্লাস পর্যন্ত আমরা একটা করে ট্রান্সলেশন, একটা করে প্রেসি, একটা করে রিপোর্ট, একটা করে বঙ্গানুবাদ, একটা করে সারাংশ এবং একটা করে প্রতিবেদন দেখেছি। অর্থাৎ আমাদের 84টা ট্রান্সলেশন, 72টা প্রেসি, 36টা রিপোর্ট, 12টা বঙ্গানুবাদ, 36টা সারাংশ এবং 12টা প্রতিবেদন কমপ্লিট হয়ে গেছে। এবং তারপরে আমরা একটা পোল করেছিলাম যে আপনাদের কোন বিষয়গুলো চাই, কোন বিষয়গুলো করলে আপনাদের সুবিধা হবে। তো সেখানে সর্বাধিক যে ভোটটা পড়েছে সেই অনুযায়ী আমরা একটা করে ট্রান্সলেশন, একটা করে প্রেসি, একটা করে রিপোর্ট এবং তার সাথে সাথে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি করতে চলেছি 61 থেকে 72 নম্বর ক্লাস পর্যন্ত, ঠিক আছে? চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন প্যাসেজটা আছে এটা ভালো করে পড়ে নিন, তারপর আমরা এগোবো, ঠিক আছে? পড়া হচ্ছে, চলুন তাহলে দেখুন কি বলছে এখানে। এখানে ফার্স্ট লাইনটা কি বলছে ভালো করে লক্ষ্য করবেন। এখানে বলা হচ্ছে খ্রিস্টীয় 11 শতাব্দীর শেষ ভাগে বল্লাল সেনের সময়ে বঙ্গদেশের রাজগৌরব চতুর্দিকে বহুদূর পর্যন্ত বিস্তৃত হইয়াছিল। তাহলে হয়েছিল বিষয়টা বলছে, তাই না? তাহলে দেখুন বিষয়টাকে আমরা কিভাবে করছি ভালো করে লক্ষ্য করবেন। এখানে কিভাবে কি করা হচ্ছে ভালো করে বুঝবেন। এখানে বলা হচ্ছে দেখুন কি খ্রিস্টীয় 11 শতাব্দীর শেষ ভাগে, তাহলে এই বিষয়টাকে আমরা প্রথমে লিখে দিলাম কি ইন দি লেট 11th সেঞ্চুরি এডি, মানে কি খ্রিস্টীয় 11 শতাব্দীর শেষ ভাগে, ঠিক আছে? তারপরে দেখুন কি বলা হচ্ছে কি বল্লাল সেনের সময়ে, তাহলে কি ডিউরিং দি রেন অফ বল্লাল সেন, মানে বল্লাল সেনের সময়ে, ঠিক আছে? তারপরে দেখুন কিসের গৌরব? বঙ্গদেশের রাজগৌরব। তাহলে এটাকে আপনাকে কিন্তু সাবজেক্ট হিসেবে লিখতে হবে যে বঙ্গদেশের রাজগৌরব, এইটাকে আপনাকে সাবজেক্ট হিসেবে লিখতে হবে এবং পুরো বিষয়টাকে কিন্তু আপনাকে পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে, ঠিক আছে? তাহলে বঙ্গদেশের রাজগৌরব চতুর্দিকে বহুদূর পর্যন্ত বিস্তৃত হইয়াছিল বা ছড়িয়ে পড়েছিল, ঠিক আছে? তাহলে দেখুন দি রয়্যাল স্প্লেন্ডিড অফ বেঙ্গল, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে লিখলাম কি বঙ্গদেশের রাজগৌরব, অর্থাৎ দি রয়্যাল স্প্লেন্ডিড অফ বেঙ্গল, ঠিক আছে? সাবজেক্ট হিসেবে লেখা হলো। তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করলাম স্প্রেড, মানে ছড়িয়ে পড়েছিল। ফার অ্যান্ড ওয়াইড মানে কি মানে বহুদূর পর্যন্ত, ঠিক আছে? ফার অ্যান্ড ওয়াইড মানে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। এই বিষয়টাকে আমরা এই হিসেবে লিখলাম কি ফার অ্যান্ড ওয়াইড, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তাহলে বিষয়টাকে বোঝা গেছে আমরা কিভাবে করলাম, পাস্ট ইনডিফিনিটে পুরো বিষয়টাকে করলাম এবং কিরকম ভাবে সাজালাম পাটে পাটে, সেইটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমাদের পরবর্তী যে সেন্টেন্সটা আছে সেটাকে লক্ষ্য করুন। সেকেন্ড সেন্টেন্সটা কি বলছে এখানে? এখানে বলা হচ্ছে বর্তমান বাংলাদেশ ও পশ্চিম বাংলার অধিকাংশ স্থান, বর্তমান বাংলাদেশ ও পশ্চিম বাংলার অধিকাংশ স্থান, এইটা একটা পার্ট হলো। তারপরে কি বলছে এবং বিহার ও ওড়িশার কতকাংশ, ঠিক আছে? এটা আর একটা পার্ট হলো, তাহার রাজ্যভুক্ত ছিল, ঠিক আছে? দেখুন আমরা কিভাবে বিষয়টাকে পাটে পাটে করছি ভালো করে লক্ষ্য করবেন। কিভাবে বলা হচ্ছে যে বর্তমান বাংলাদেশ ও পশ্চিম বাংলার অধিকাংশ স্থান, বিষয়টাকে ভালো করে লক্ষ্য করুন। মোস্ট অফ দি এরিয়াস অফ প্রেজেন্ট বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এই বিষয়টাকে ফার্স্ট লিখলাম, ঠিক আছে? তারপরে দেখুন এবং তার লিখলাম অ্যান্ড কি বলছে কতকাংশ মানে সাম পার্টস, ঠিক আছে? সেই হিসেবে লেখা হচ্ছে কি সাম পার্টস অফ বিহার অ্যান্ড ওড়িশা, মানে সাম পার্টস অফ বিহার অ্যান্ড ওড়িশা মানে বিহার এবং ওড়িশার কতকাংশ, ঠিক আছে? তাহার রাজ্যভুক্ত ছিল। তাহলে বিলংড আমরা লিখতে পারি, ঠিক আছে? বোঝা যাচ্ছে? তাহলে পাস্ট ইনডিফিনিটে লিখছি। তাহলে দেখুন বিলং টু হিজ কিংডম মানে তার রাজ্যভুক্ত ছিল। বিষয়টাকে লক্ষ্য করেছেন কিভাবে করা হলো? পাটে পাটে আমরা করলাম কি বর্তমান বাংলাদেশ ও পশ্চিম বাংলার অধিকাংশ, এই বিষয়টাকে ফার্স্ট পার্টে লিখলাম কি মোস্ট অফ দি এরিয়াস অফ প্রেজেন্ট বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? তারপরে পরের পার্টটা দেখুন বিহার ও ওড়িশার কতকাংশ, সেটাকে কিভাবে লিখছি সাম পার্টস অফ বিহার অ্যান্ড ওড়িশা, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তারপরে তাহার রাজ্যভুক্ত ছিল, পাস্ট ইনডিফিনিটে লেখা হচ্ছে, তাহলে বিলংড টু হিজ কিংডম, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে কিন্তু আমরা বিষয়টাকে করলাম। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করুন। এখানে কি বলা হচ্ছে? এখানে বলছে বিক্রমপুরের অন্তর্গত রামপালে তাহার রাজধানী ছিল।
ঠিক আছে, তাহলে বিক্রমপুরের অন্তর্গত এই যে বিষয়টাকে বলছে, দেখুন আমরা কিভাবে বিষয়টাকে লিখলাম ভালো করে লক্ষ্য করবেন। তাহার রাজধানী, তাহলে কি হিজ ক্যাপিটাল ওয়াজ অ্যাট রামপাল, তার রাজধানী ছিল রামপালে, ইন বিক্রমপুর মানে বিক্রমপুরের অন্তর্গত। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে। তাহলে বিক্রমপুরের অন্তর্গত রামপালে তাহার রাজধানী ছিল, আমরা কিভাবে লিখছি যে হিজ ক্যাপিটাল ওয়াজ অ্যাট, তার রাজধানী ছিল কোথায়, সিম্পল পাস্টে লিখছি, হিজ ক্যাপিটাল ওয়াজ অ্যাট রামপাল, তার রাজধানী ছিল রামপালে, ইন বিক্রমপুর, বিক্রমপুরে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে বিষয়টা। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করবেন, এখানে কি বলা হচ্ছে ভালো করে লক্ষ্য করুন। এই বিষয়টা অনেকের কিন্তু এই জায়গাটাই কিন্তু ভুল হয়ে যাচ্ছে, যেটা আমরা লক্ষ্য করলাম। দেখুন ভালো করে কি বলা হচ্ছে এখানে, কিন্তু গঙ্গা তীরে বাস করিবার জন্য তিনি নবদ্বীপে রাজপ্রাসাদ, সভামণ্ডপ, পারিষদবর্গের বাসস্থান প্রভৃতি নির্মাণ করাইয়া ক্রমে উহাকে বৈভবশালী দ্বিতীয় রাজধানীতে পরিণত করেন। এই যে নির্মাণ করাইয়া, এই যে বিষয়টাকে বলছে, আপনি কিন্তু এখানে পার্টিসিপেল হিসেবে না করে যদি আপনি কম্পাউন্ডের সেন্টেন্সটাকে করেন তাহলে কিন্তু আপনার সুবিধা হবে। ঠিক আছে, দেখুন আমরা বিষয়টাকে কিভাবে করছি ভালো করে লক্ষ্য করবেন। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হলো কিন্তু, তাহলে বাট কিসের উদ্দেশ্যে, দেখুন বাট ইন অর্ডার টু লিভ অন দি ব্যাঙ্কস অফ দি গাঙ্গেস, মানে কি বলা হচ্ছে যে গঙ্গা নদীর তীরে বাস করার জন্য। ঠিক আছে, গঙ্গা নদীর তীরে, গঙ্গা তীরে বাস করিবার জন্য, এই বিষয়টাকে আমরা কিভাবে লিখলাম, ইন অর্ডার টু লিভ অন দি ব্যাঙ্কস অফ দি গঙ্গেস, মানে গঙ্গা তীরে বাস করার জন্য কি করা হয়েছে, তিনি করেছিলেন। তাহলে কি হি বিল্ড, পাস্ট ইনডিফারেন্টলি লিখছি আমরা, তাহলে হি বিল্ড তিনি নির্মাণ করেছিলেন। কি নির্মাণ করেছিলেন সেগুলোকে দেখুন, রাজপ্রাসাদ প্যালেস লিখলাম, সভামণ্ডপ কোর্ট লিখলাম, পারিষদ বর্গের বাসস্থানকে কিভাবে লেখা হলো যে কোর্টিয়ার্স রেসিডেন্সেস। ঠিক আছে, পারিষদ বর্গের বাসস্থান ইডিসি প্রভৃতি তিনি কিন্তু নির্মাণ করেছিলেন। ঠিক আছে, বিষয়টাকে ক্লিয়ার হচ্ছে। তাহলে বিষয়টাকে আরেকবার ভালো করে লক্ষ্য করুন, কি কিন্তু বাট গঙ্গা তীরে বাস করার জন্য, তাহলে ইন অর্ডার টু লিভ অন দি ব্যাঙ্কস অফ দি গঙ্গেস। ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, তারপরে দেখুন তিনি নবদ্বীপে রাজপ্রাসাদ, সভামণ্ডপ, পারিষদবর্গের বাসস্থান প্রভৃতি নির্মাণ করেছিলেন। তাহলে কি হি বিল্ড, পাস্ট ইনডিফিনাইট, হি বিল্ড তিনি নির্মাণ করেছিলেন, প্যালেস, কোর্ট, কোর্টিয়ার্স রেসিডেন্স ইটিসি প্রভৃতি তৈরি করেছিলেন কোথায়, অ্যাট নবদ্বীপ, নবদ্বীপে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, বোঝা যাচ্ছে। তাহলে আমরা কিভাবে করছি, কম্পাউন্ডে কিন্তু করছি। ঠিক আছে, ক্রমে উহাকে বৈভবশালী দ্বিতীয় রাজধানীতে পরিণত করেন, অ্যান্ড গ্রাজুয়ালি টার্নড, এই গ্রাজুয়ালি টার্নড এখানে যদি আপনি সাবজেক্টটা খুঁজে পান তাহলে কিন্তু সাবজেক্ট কিন্তু এই হিটাকে কিন্তু এখানে রেফার হয়ে আসছে। ঠিক আছে, তাহলে হি গ্রাজুয়ালি টার্নড, সে ক্রমে এটাকে পরিণত করেন কিসে, ইনটু আ প্রসপারাস সেকেন্ড ক্যাপিটাল। ঠিক আছে, বৈভবশালী দ্বিতীয় রাজধানীতে। ক্লিয়ার হয়েছে বিষয়টা, ভালো করে লক্ষ্য করবেন কিন্তু বিষয়টাকে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন, এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হলো শেষ জীবনে তিনি অধিকাংশ সময় নবদ্বীপেই বাস করিতেন। তাহলে শেষ জীবনে যেটা বলা হচ্ছে, এটা কিন্তু আপনি এরকমভাবে লিখবেন, ইন হিজ লাস্ট লাইফ না লিখে আপনি এরকম লিখবেন কি, ইন হিজ লাস্ট ডেজ। ঠিক আছে, ইন হিজ লাস্ট ডেজ মানে তার শেষ জীবনে বা শেষ দিনগুলোতে, তার জীবনের শেষ দিনগুলোতে তিনি বাস করিতেন। তাহলে পাস্ট ইনডিফিনিট আপনাকে লিখতে হবে। তাহলে হি লিভড, তিনি বাস করতেন, মোস্ট অফ দি টাইম, অধিকাংশ সময়, অ্যাট নবদ্বীপ মানে নবদ্বীপে। ঠিক আছে, বিষয়টাকে ক্লিয়ার হয়েছে। তাহলে কিভাবে আমরা করলাম। আচ্ছা, তারপরে দেখুন পরবর্তী সেন্টেন্সটা কি বলা হচ্ছে, এখানে বলছে তাহার ফলে দেশ বিদেশের বহু বিদ্বান, বুদ্ধিমান, গুণবান ব্যক্তি নবদ্বীপে সমবেত হওয়ায় নবদ্বীপ বিদ্যাচর্চার কেন্দ্ররূপে পরিণত হয়। তাহলে এই বিষয়টাকে ভালো করে লক্ষ্য করুন, কিভাবে আমরা বিষয়টাকে করছি ভালো করে দেখুন। তাহার ফলে, তাহলে অ্যাজ এ রেজাল্ট লিখলাম। ঠিক আছে, তারপরে দেখুন মেনি স্কলার্স মানে বহু বিদ্বান, ইন্টেলেকচুয়ালস মানে বুদ্ধিমান, অ্যান্ড অ্যাকমপ্লিশড পিপল এবং গুণবান ব্যক্তি, ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রড মানে দেশ বিদেশ থেকে, গ্যাদার্ড, পাস্ট ইনডিফিনিট লেখা হচ্ছে, গ্যাদার্ড সমবেত হয়েছিলেন। ঠিক আছে, অ্যাট নবদ্বীপ, নবদ্বীপে। ঠিক আছে, অ্যান্ড ইট বিকেম, এই ইট মানে কিন্তু নবদ্বীপকে বলা হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড ইট বিকেম, এবং এটা হয়ে উঠেছিল আর সেন্টার অফ লার্নিং মানে একটা কি বিদ্যাচর্চার কেন্দ্র। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে। তাহলে কীভাবে করলাম বিষয়টাকে আরেকবার লক্ষ্য করুন, কি তাহার ফলে, তাহলে অ্যাজ এ রেজাল্ট দেশ বিদেশের বহু বিদ্বান ও বুদ্ধিমান ব্যক্তি নবদ্বীপে সমবেত হওয়ায় নবদ্বীপে সমবেত হয়েছিলেন এবং এটি বিদ্যাচর্চার কেন্দ্ররূপে পরিণত হয়েছিল। ঠিক আছে, কম্পাউন্ডে কিন্তু আমরা বিষয়টাকে করছি। ঠিক আছে, তাহলে কীভাবে করা হলো, মেনি স্কলার্স মানে অনেক বুদ্ধিমান, ইন্টেলেকচুয়ালস মানে মেনি স্কলার্স মানে বহু বিদ্বান, ইন্টেলেকচুয়ালস মানে বুদ্ধিমান, অ্যান্ড অ্যাকমপ্লিশড পিপল এবং গুণবান ব্যক্তিরা, ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রড মানে দেশ বিদেশ থেকে, গ্যাদার্ড অ্যাট নবদ্বীপ নবদ্বীপে সমবেত হয়েছিলেন। ঠিক আছে, কম্পাউন্ডে করা হচ্ছে। অ্যান্ড এবং ইট বিকেম, ইট বলতে কিন্তু নবদ্বীপ বলা হচ্ছে, তাহলে ইট বিকেম আ সেন্টার অফ লার্নিং এবং এটা কিন্তু বিদ্যাচর্চার একটা কেন্দ্ররূপে পরিণত হয়েছিল। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবে আমরা ট্রান্সলেশন প্যাসেজটাকে কমপ্লিট করলাম। যাদের এখনো পর্যন্ত প্রবলেম হচ্ছে তারা বিষয়টাকে আবার প্রথম থেকে দেখুন, অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। আমাদের পরবর্তী যে প্যাসেজটা ছিল সেটা কি ছিল একবার ভালো করে লক্ষ্য করুন। এটা একটা প্রেসি ছিল, 56 নম্বর প্রেসি। সেখানে আপনারা ভালো করে পড়ে নিন বিষয়টাকে কি বলতে চাইছে, তারপর আমরা বলে দিচ্ছি যে এর মানেটাকে কি বলেছেন।
ঠিক আছে, পড়েছেন, বুঝতে পারছেন? দেখুন আমরা কি বলতে চাইছি এখানে, এখানে কি বলতে চাইছে, নান অফ আস ইজ পারফেক্ট। তার মানে কি আমরা কেউই কিন্তু নিখুঁত নই, কেউই কিন্তু পারফেক্ট নই। ঠিক আছে, বোঝা গেল? তারপরে দেখুন এভরি আনসিভিলাইজড থিং, মানে প্রত্যেকটা আনসিভিলাইজড যে ব্যাপার, ঠিক আছে, প্রত্যেকটা যে অসাংস্কৃতিক যে ব্যাপার সেইগুলো, দ্যাট উই ডু, যেগুলো আমরা করি, হেল্প, সেগুলো সাহায্য করে থাকে কি করতে, টু ব্রিং সাফারিং, মানে সাফারিং নিয়ে আসতে, ভোগান্তি নিয়ে আসতে, টু আওয়ার নেশন, আমাদের জাতির পক্ষে, মানে আমাদের জাতির কাছে সাফারিংস নিয়ে আসে, অ্যান্ড টু দি হোল ওয়ার্ল্ড, এবং পুরো দুনিয়ার কাছেও কিন্তু সেটাকে সাফারিংটাকে নিয়ে আসে। ঠিক আছে, তার মানে পুরো মানেটা কি হলো কি, যে সমস্ত অসাংস্কৃতিক কাজ আমরা করি সেগুলো আমাদের জাতিকে এবং সমগ্র বিশ্বের কাছে দুর্ভাগ্য আনতে সাহায্য করে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপরে দেখুন কি বলা হচ্ছে, তারপরে বলছে অন দি আদার হ্যান্ড, মানে অন্যদিকে বা অন্য হাতে, এভরি সিভিলাইজড, মানে কি এভরি সিভিলাইজড, মানে প্রত্যেকটা সিভিলাইজড যে ব্যাপার, মানে এভরি সিভিলাইজড থট, মানে প্রত্যেকটা সাংস্কৃতিক থট বা সঠিক চিন্তা ভাবনা, সেগুলো যেগুলো কিনা উই থিঙ্ক, যেগুলো কিনা আমরা ভাবি, এভরি নোবেল ডিড হেল্প, সমস্ত নোবেল ডিডগুলো সেগুলো হেল্প করে, কি হেল্প করে, টু ব্রিং নিয়ারার, মানে কাছে নিয়ে আসতে, দি টাইম, সময়কে, কোন সময়কে, ওয়েন দি ওয়ার্ল্ড উইল বি রিয়েলি সিভিলাইজড, মানে ওয়ার্ল্ড যে সিভিলাইজড হবে সেই যে সময়টা, সেই সময়টাকে কিন্তু কাছে নিয়ে আসতে সাহায্য করে। তার মানে পুরো বিষয়টাকে কি বলছে, যে অন্যদিকে আমাদের প্রত্যেকটি সাংস্কৃতিক বা সভ্য চিন্তাভাবনা, প্রত্যেকটি মহৎ কাজ, সেগুলো কি করে, পৃথিবীর সত্যই সভ্য হওয়ার যে সময়, সেই সময়কে কিন্তু নিকটবর্তী হতে কিন্তু সাহায্য করে থাকে। ঠিক আছে, বিষয়টাকে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করবেন, এখানে কি বলা হচ্ছে, এখানে বলছে আ ফিউ হান্ড্রেড ইয়ার্স এগো, মানে কয়েকশো বছর আগে, পিপল ইন ডিফারেন্ট কান্ট্রিজ, মানে পিপল ইন ডিফারেন্ট কান্ট্রিজ, বিভিন্ন দেশের লোকেরা, ইভেন ইন ডিস্ট্যান্ট পার্টস, দূরবর্তী অঞ্চলের লোকেরা, অফ সেম কান্ট্রি, একই কান্ট্রি, মানে সেম কান্ট্রির দূরবর্তী অঞ্চলের লোকেরা কি করতো, কুড বিহেভ ব্যাডলি, মানে ব্যাডলি হয়তো বিহেভ করতো, উইথাউট ডুইং মাচ হার্ম টু পিপল, মানে মানুষদেরকে খুব বেশি ক্ষতি না করে হয়তো ব্যাডলি বিহেভ করতো, ইন আদার কান্ট্রিজ, পিপল ইন আদার কান্ট্রিজ অর আদার পার্টস অফ দেয়ার কান্ট্রি, হয় অন্য দেশের মানুষদের সাথে বা নিজেদের দেশে অন্যান্য অঞ্চলের মানুষদের সাথে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে যে কয়েকশো বছর আগে বিভিন্ন দেশের, এমনকি একই দেশের দূরবর্তী অঞ্চলের লোকেরা অন্য দেশ বা তাদের দেশের অন্যান্য অংশের লোকদের সঙ্গে খারাপ ব্যবহার করলেও খুব বেশি কিন্তু ক্ষতি করতো না। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে দেখুন, ইফ দেয়ার ওয়াজ আ ক্রুয়েল কিং ইন ইউরোপিয়ান কান্ট্রি, মানে ইউরোপিয়ান কান্ট্রিতে যদি কোনো ক্রুয়েল কিং থাকতো, ইট ডিড নট ম্যাটার মাচ টু ইন্ডিয়া অর চায়না, সেটা কিন্তু ইন্ডিয়া বা চায়নার পক্ষে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ছিল না। যদিও মানে যদি কোনো ইউরোপীয় দেশে নিষ্ঠুর রাজা থাকতো, তবে ভারত বা চীনের পক্ষে তা খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। ঠিক আছে, তারপরে দেখুন, বাট ইট ইজ নো লঙ্গার সো, তবে এখন আর তা হয় না। ঠিক আছে, দি নিউ থিঙ্কিং হ্যাজ জয়েন্ট, নতুন চিন্তাভাবনা যুক্ত করেছে, দি হোল ওয়ার্ল্ড, পুরো বিশ্বকে, টুগেদার, একসঙ্গে, মানে নতুন চিন্তাভাবনা এখন পুরো বিশ্বকে কিন্তু একত্রিত করেছে। উই নাও লিভ ইন ওয়ান ওয়ার্ল্ড, এখন কিন্তু আমরা একই বিশ্বে, মানে একটাই কিন্তু বিশ্বে বাস করি। ঠিক আছে, বিষয়টাকে বোঝা গেছে? তাহলে এখানে কি বলতে চাইছে, ভালো করে যদি আপনি পড়েন তাহলে কিন্তু এখানে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে যে সিভিলাইজড যে ব্যাপার, তার মানে সাংস্কৃতিক বা সভ্য যে সমস্ত ব্যাপার, যে সমস্ত কাজ বা চিন্তাভাবনা, সেগুলোই কিন্তু আমাদের পৃথিবীকে কিন্তু একত্রিত করেছে। কিন্তু যে সমস্ত আনসিভিলাইজড যে ওয়ার্ক, সেই আনসিভিলাইজড ওয়ার্ক এবং আনসিভিলাইজড যে থিঙ্কিং, সেগুলো কিন্তু প্রত্যেকটা ইমপারফেক্ট মানুষের যে আনসিভিলাইজড ওয়ার্ক বা আনসিভিলাইজড থিঙ্কিংগুলো হয়ে থাকে, সেগুলো কিন্তু কি করে, পুরো বিশ্বের পক্ষে একটা সাফারিং নিয়ে আসে বা তাদেরকে কিন্তু আনসিভিলাইজড করে ফেলে বিশ্বকে। ঠিক আছে, কিন্তু অপরপক্ষে কি হয়, যে সমস্ত গুড চিন্তাভাবনা, যে সমস্ত ভালো চিন্তাভাবনা বা থিঙ্কিং, সেগুলো কিন্তু কি করে, সেগুলো আমাদেরকে এখন পুরো বিশ্বকে একত্রিত করেছে, অর্থাৎ ইউনাইটেড করেছে। এই বিষয়টাই বলতে চাইছে, তাই না? তাহলে আপনারা যখন ভালো করে বিষয়টাকে পড়লেন, তখন চেষ্টা করুন এর একটা সুইটেবল টাইটেল দেওয়ার। দেখুন আমরা টাইটেলটাকে কিভাবে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করবেন। কি টাইটেল দিলাম, এখানে টাইটেল দিলাম যে কি, সিভিলাইজড ডিডস হ্যাভ নাও ইউনাইটেড দি ওয়ার্ল্ড, মানে কি সিভিলাইজড যে ডিডস, সেটা কিন্তু আমাদেরকে কিন্তু কি করেছে, একত্রিত করেছে, পুরো বিশ্বকে কিন্তু একত্রিত করেছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপরে দেখুন আমরা আনসারটাকে কিভাবে লিখছি, ভালো করে লক্ষ্য করবেন। এখানে কি বলা হচ্ছে, এভরি আনসিভিলাইজড ডিড, মানে আনসিভিলাইজড যে ডিডগুলো, সেগুলো কি, এভরি আনসিভিলাইজড ডিড, প্রত্যেকটা আনসিভিলাইজড যে ডিড, সেইগুলো কি বলছে, অ্যান্ড আনসিভিলাইজড থিঙ্কিং, এবং আনসিভিলাইজড যে থিঙ্কিং, সেইগুলো, অফ এভরি ইমপারফেক্ট ম্যান বা এভরি ইমপারফেক্ট পিপল, সমস্ত ইমপারফেক্ট পিপলদের যে আনসিভিলাইজড ডিড এবং আনসিভিলাইজড থিঙ্কিং, সেগুলো মেক দি ওয়ার্ল্ড আনসিভিলাইজড, মানে পৃথিবীকে কিন্তু, বিশ্বকে কিন্তু আনসিভিলাইজড করে, এবং কি করে, অ্যান্ড ব্রিং সাফারিং, এবং কিন্তু সাফারিং নিয়ে আসে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপরে দেখুন, বাট কিন্তু, নাও দি গুড থিঙ্কিং, কিন্তু এখন যে ভালো চিন্তাভাবনা সেইগুলো, অ্যান্ড দি গুড ডিডস, এবং ভালো কাজকর্ম সেইগুলো, অফ এভরি পিপল, প্রত্যেকটা মানুষের, হ্যাভ মেড দি ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ডকে কি
তৈরি করেছে কিরকমভাবে, সিভিলাইজড অ্যান্ড ইউনাইটেড, মানে সিভিলাইজড করেছে এবং ইউনাইটেড করেছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে কীভাবে আমরা বিষয়টাকে করছি, তাহলে আপনারা যখন আপনাদের যদি এখনও পর্যন্ত যদি প্রবলেম হয়ে থাকে যে প্রেসি করতে এখনও আপনাদের প্রবলেম হচ্ছে, অবশ্যই আপনারা রিভিশনগুলো করবেন। যেহেতু আমরা অনেক রিভিশন করে ফেলেছি, অনেক টাস্কগুলো করে ফেলেছি, সেইগুলোকে আপনাকে অবশ্যই রিভিশন করবেন। যেহেতু আমরা প্রেসি বলতে 72টা প্রেসি আমাদের আগে কমপ্লিট হয়ে গেছে, সুতরাং আপনারা কিন্তু সেগুলোকে দেখুন কীভাবে করা হচ্ছে এবং তার সাথে সাথে নিউ যে টাস্ক সেগুলোকে আপনারা করার চেষ্টা করুন, বারংবার পড়বেন, পড়ার পরে বুঝবেন কী বলতে চাইছে এবং তারপরে যে ব্রেন ম্যাপটা তৈরি হবে সেই ব্রেন ম্যাপ অনুযায়ী কিন্তু আপনি একটা সুন্দর সুইটেবল টাইটেল দেবেন এবং তারপরে পুরো বিষয়টাকে কিন্তু নিজের ভাষায় গুছিয়ে কিন্তু লিখবেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে আমরা প্রেসি প্যাসেজটাকে আমরা কমপ্লিট করলাম। আমাদের পরবর্তী যে হোম টাস্কটা ছিল সেটা কী ছিল দেখুন, সেটা ছিল একটা রিপোর্ট লিখতে দেওয়া কি পুলওয়ামা অ্যাটাকের উপরে। ঠিক আছে, দেখুন আমরা কীভাবে বিষয়টাকে লিখছি। ফার্স্ট আমরা একটা সুইটেবল টাইটেল দিলাম, কি দিলাম, কি 40 জওয়ানস ওয়্যার মার্টিয়ার্ড ইন মিলিট্যান্ট অ্যাটাক ইন পুলওয়ামা, মানে পুলওয়ামাতে মিলিট্যান্ট অ্যাটাক মানে যে জঙ্গি হামলা, তাতে কিন্তু 40 জন জওয়ান কিন্তু শহীদ হয়েছেন। ঠিক আছে, তারপরে রিপোর্টের যে ফরম্যাট সেই ফরম্যাটটাকে আমরা ফলো করলাম এবং ফার্স্ট প্যারাগ্রাফে আমরা কি দেখব, মূল যে বিষয়বস্তুটা যেটা ঘটেছে তার একটা সংক্ষিপ্ত রূপ আমরা কিন্তু ফার্স্ট প্যারাগ্রাফে ইন্ট্রোডাকশন হিসেবে দেখব। ঠিক আছে, দেখুন আমরা বিষয়টাকে কীভাবে লিখলাম ভালো করে লক্ষ্য করবেন। এখানে কি বলা হচ্ছে, আপনারা কিন্তু নিজেদের মতো করে লিখবেন। এই বিষয়টাকেই যে একেবারে কপি করে লিখতে হবে আপনাকে সেরকম কিন্তু নয়, তাহলে কিন্তু আপনারা লেখা শিখতে পারবেন না। আপনারা কিন্তু নিজের ভাষাতে লেখার চেষ্টা করুন। ঠিক আছে, দেখুন কীভাবে আমরা লিখছি বিষয়টাকে একটু ফলো করবেন। কি বলা হচ্ছে দেখুন, দি পুলওয়ামা টেরর অ্যাটাক, মানে পুলওয়ামা যে এই যে টেরর অ্যাটাকটা এটা ওয়াজ দি মোস্ট ভ্যাঞ্চারাস ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, মানে জম্মু কাশ্মীরে কিন্তু এটা একটা দুঃসাহসিক একটা ঘটনা ইন ওভার আ ডিকেট, মানে ডিকেট গত যে ডিকেট মানে যে সমস্ত ডিকেটগুলো বলা হয় মানে 20 বছর। ঠিক আছে, সেই মানে 2 দশক ধরে কিন্তু এইটা কিন্তু একটা দুঃসাহসিক কিন্তু ঘটনা হয়ে আসছে জম্মু কাশ্মীরে। ঠিক আছে, তারপরে দেখুন at least 40 CRPF পার্সোনাল ওয়্যার মার্টিয়ার্ড, মানে কি 40 CRPF পার্সোনাল তারা কিন্তু শহীদ হয়েছেন অ্যান্ড কোর্স ইনজুরেড, এবং স্কোর্স মানে এখানেও কিন্তু সেই 2 দশকের ব্যাপারটা বলা হয়, মানে দুই দশকের ব্যাপারটাই বলা হয়ে থাকে। স্কোর্স ইনজুরেড মানে 2 দশকের বেশিও কিন্তু মানুষ, তারা কি মানে 20-র বেশি মানুষ কিন্তু ইনজুরেড হয়েছে। when a car মানে যখন একটা কার ল্যাডেন উইথ এক্সপ্লোসিভ, যাতে কিনা ভর্তি ছিল এক্সপ্লোসিভ, সেইটা র্যাম্প মানে ধাক্কা মারে ইন্টু আ সিআরপিএফ বাস, একটা সিআরপিএফ বাসের সাথে, যে সেই সিআরপিএফ বাসটা কি সেটা হচ্ছে পার্ট অফ আ ম্যাসিভ কনভয়, একটা কিন্তু ম্যাসিভ কনভয়ের একটা পার্ট। ঠিক আছে, কোথায়, ইন পুলওয়ামা ডিস্ট্রিক্টে অন ইয়েস্টারডে মানে গতকাল। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে। তাহলে যে বিষয়টা আমরা লিখতে চলেছি সেই বিষয়টাকে একটা সংক্ষিপ্ত রূপে আমরা ফার্স্ট প্যারাগ্রাফে দেখলাম। ঠিক আছে, তারপর দেখুন মেন যে প্যারাগ্রাফটা সেখানে আপনাকে ডেসক্রাইব করতে হবে, পুরো বিষয়টাকে কিন্তু ডিটেলসে লিখতে হবে। যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাকে কিন্তু আপনাকে ডিটেলস এখানে লিখতে হবে। দেখুন আমরা কীভাবে বিষয়টাকে লিখলাম ভালো করে ফলো করবেন। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে দিস সিচুয়েশন ইন কাশ্মীর, মানে কাশ্মীরের এই ঘটনা হ্যাজ বিন টেন্স, মানে এটা কিন্তু একটা চিন্তা ভাবনা সিন্স 2014, মানে 2014 সাল থেকেই কিন্তু এই চিন্তাটা কাশ্মীরের এই উদ্বিগ্ন যে অবস্থাটা সেটা কিন্তু কাশ্মীরে চলে আসছে। অ্যান্ড দেয়ার হ্যাভ বিন সেভারাল ডেডলি অ্যাটাকস অন সোলজার্স, এবং তখন থেকেই কিন্তু সোলজার্সদের উপর কিন্তু ডেডলি অ্যাটাকস হয়েছে। ঠিক আছে, তারপরে দেখুন ইয়েস্টারডে মানে গতকালকে অ্যান অ্যাটাক অকার্ড, একটা কিন্তু অ্যাটাক ঘটে ওয়েন আ 70 ভেহিকল কনভয়, যখন কিনা 78 ভেহিকল কনভয় সেটা কি হয়, ওয়াজ এসকোর্টিং, তারা নিয়ে যাচ্ছিল কোথায়, ওভার 2500 সিআরপিএফ জওয়ানস, মানে 2500 সিআরপিএফ জওয়ানসকে নিয়ে যাচ্ছিল ফ্রম জম্মু টু শ্রীনগর, মানে জম্মু থেকে শ্রীনগরে যখন 78টা ভেহিকেলে কনভয় যাচ্ছিল। ঠিক আছে, 2500 সিআরপিএফ জওয়ানসদের তখন কিন্তু এই অ্যাটাকটা ঘটে। ঠিক আছে, তারপরে দেখুন অ্যাট অ্যারাউন্ড 3:30 PM, মানে 3:30 PM নাগাদ মহিন্দ্রা স্করপিও এসইউভি গাড়ির নাম এটা। ঠিক আছে, প্যাকড উইথ 350 kilograms অফ এক্সপ্লোসিভস, মানে যাতে কিনা ভর্তি ছিল 350 কিলোগ্রামের এক্সপ্লোসিভ, সেটা কি করে র্যাম্পড ইন্টু মানে ধাক্কা মারে কিছুর সাথে ওয়ান অফ দি বাসেস, মানে একটা বাসের সাথে যেটা কিনা বিলঙ্গিং টু দি কনভয়, যেটা কিনা হচ্ছে আপনার কনভয়ের অংশ ছিল, তার সাথে ধাক্কা মারে অন দি ন্যাশনাল হাইওয়ে, মানে ন্যাশনাল হাইওয়েতে 44, ন্যাশনাল হাইওয়ে 44 তার সাথে ধাক্কা মারে। সেটা কোন জায়গা, সেই জায়গাটাকে বলা হচ্ছে এখানে দেখুন কি বলা হচ্ছে, এখানে বলছে লেথিপোরা নিয়ার অবন্তিপোরা টাউন, মানে লেথিপোরা যে জায়গাটা অবন্তিপোরা টাউনের কাছে সেখানে ধাক্কা মারে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে। তারপর দেখুন কি বলছে, দিস সাডেন অ্যাটাক, এই যে সাডেন অ্যাটাক বিষয়টা বলা হচ্ছে, এই সাডেন অ্যাটাকটা ইনস্ট্যান্টলি ব্লিউ আপ, মানে এটা কিন্তু উড়িয়ে দিয়েছিল কাকে,
দি বাস মানে বাসকে কিলিং অ্যাটলিস্ট 40 পার্সোনেল, তার ফলে কিন্তু 40 পার্সোনেল মারা গেছে অফ দি 76 ব্যাটালিয়ন, মানে 76 ব্যাটালিয়নের মধ্যে। ওয়াইল আদার্স কন্টিনিউ টু ব্যাটল, যখন কিনা আদার্স মানে আদার্স যারা ছিল, যারা কিনা আদার্স যারা সিআরপিএফ জওয়ান ছিল, তারা কি করছিল, কন্টিনিউ টু ব্যাটল, তারা কিন্তু সংগ্রাম করতে শুরু করে ফর দেয়ার লাইফস, মানে তাদের জীবনের জন্য। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে বিষয়টাকে, বুঝতে পারছেন তাহলে কি বলা হচ্ছে এখানে। আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, তারপরে বলা হচ্ছে দি ইনজুরিড ওয়্যার, মানে যারা আহত হয়েছেন তাদেরকে কি করা হয়েছে, ওয়্যার মুভ, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে টু দি আর্মি বেস হসপিটাল, মানে আর্মি বেস হসপিটাল সেটা কিনা শ্রীনগর। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা সেকেন্ড প্যারাগ্রাফে কি দেখলাম, সেকেন্ড প্যারাগ্রাফে আমরা মূল যে বিষয়টা যেটা ঘটেছে সেই বিষয়টাকে কিন্তু আমরা এইভাবে কিন্তু দেখলাম। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, আমাদের পরবর্তী যে স্লাইডে কি দেখবো, থার্ড প্যারাগ্রাফ দেখবো, সেখানে আমরা কি দেখবো, যে বিষয়টা লেস ইম্পর্টেন্ট ব্যাপার, মানে যেটা কিন্তু লেস ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলোকে কিন্তু আমরা এখানে দেখবো। ঠিক আছে, দেখুন আমরা কি বিষয়টাকে এখানে লিখতে চলেছি। দেখুন এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হলো সিআরপিএফ ইজ প্রিপেয়ারিং টু পাবলিশ, সিআরপিএফ ইজ প্রিপেয়ারিং, মানে সিআরপিএফটা কি করছে, ইজ প্রিপেয়ারিং, তারা প্রস্তুতি নিচ্ছে টু পাবলিশ করতে, কি পাবলিশ করতে, দি লিস্ট অফ দি সিআরপিএফ জওয়ান্স, মানে সিআরপিএফ জওয়ান্সদের যে লিস্ট, কোন সিআরপিএফ জওয়ান্সদের লিস্ট, হু লস্ট দেয়ার লাইফস ইন মিলিট্যান্ট অ্যাটাক ইন পুলওয়ামা, মানে পুলওয়ামা যে সমস্ত মিলিট্যান্ট অ্যাটাকটা হয়েছে সেই অ্যাটাকে যারা প্রাণ হারিয়েছে যে সমস্ত সিআরপিএফ জওয়ান্সরা, তাদের কিন্তু একটা লিস্ট তৈরি করতে চলেছেন সিআরপিএফ রা। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। তারপর দেখুন কি বলা হচ্ছে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ টেকিং মাস টাইম, এটা কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে কি করতে, মাস টাইম, অ্যাজ সাম জওয়ান্স বডিজ, মানে কিছু জওয়ানের যে বডি সেগুলো কি হচ্ছে, ওয়ার কাট অফ, সেগুলো কিন্তু টুকরো টুকরো হয়ে গেছে ডিউ টু দি এক্সপ্লোশন, মানে এক্সপ্লোশনের ফলে। ঠিক আছে, কেন তাহলে সময়টা বেশি লাগছে, কারণ কিছু জওয়ানের বডি সেগুলো কিন্তু টুকরো টুকরো হয়ে গেছে, সেই কারণে কিন্তু বেশি সময়টা লাগছে লিস্টটা তৈরি করতে। ঠিক আছে, তারপর দেখুন জম্মু কাশ্মীর পুলিশ হাফ টেকেন দি চার্জ, মানে জম্মু কাশ্মীর পুলিশ কিন্তু একটা এর তদন্ত শুরু করেছে, হ্যাজ টেকেন দি চার্জ টু ইনভেস্টিগেট দি অ্যাটাক, মানে এই অ্যাটাকের কিন্তু জন্য কিন্তু তদন্ত শুরু করেছে। ঠিক আছে, তারপর দেখুন কি বলা হচ্ছে, ইট ইজ নোন দ্যাট, এটা জানা যাচ্ছে যে কি জানা যাচ্ছে, জাইসি মোহাম্মদ, মানে জাইসি মোহাম্মদ যেটা হ্যাড ক্লেমড রেসপন্সিবিলিটি, তারা কিন্তু দায়ভার নিয়েছে ফর দি অ্যাটাক, মানে এই অ্যাটাকের কিন্তু দায়ভার কিন্তু কে নিয়েছে, জাইসি মোহাম্মদ কিন্তু নিয়েছেন। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবে কিন্তু আমরা রিপোর্টটাকে কমপ্লিট করলাম। তাহলে আপনারা যেরকমভাবে লিখছেন সেইভাবে কিন্তু লিখে জমা দিতে থাকুন, আমরা কিন্তু সেই বিষয়টাকে রেগুলার বেসে কিন্তু চেক করে দিচ্ছি। তাহলে আমরা এইভাবে রিপোর্ট প্যাসেজটা কমপ্লিট করলাম। দেখুন আমাদের পরবর্তী যে প্যাসেজ, সেখানে আমরা প্রতিদিন বেসিকে কিন্তু আমরা প্রিপোজিশন দেখবো, একটা করে প্রিপোজিশন দেখতে থাকবো। দেখুন কিভাবে কি বলা হচ্ছে। আজকে আমরা দেখবো কি ইন যে ব্যাপারটা, এই ইন ব্যাপারে কিন্তু প্রিপোজিশনটা আমরা দেখবো আজকে। বিষয়টাকে লক্ষ্য করুন কিভাবে বলা হচ্ছে, ভালো করে লক্ষ্য করবেন। এখানে ফার্স্ট কি বলা হলো দেখুন, এখানে বলা হচ্ছে কি কোনো ভাষা বা কোনো বিষয় বোঝালে, তার মানে কি, ধরুন আপনি কোনো ভাষা সম্পর্কে বলছেন বা কোনো বিষয় সম্পর্কে বলছেন, তাহলে কিন্তু আপনাকে কিন্তু ইন কথাটা কিন্তু তখনই লিখতে হবে। তার মানে কি, ধরুন আপনি বলতে চাইছেন যে আপনি ইংলিশে লেখেন, তাহলে কি, তাহলে লিখতে হবে যে আমি ইংলিশে লিখি, তাহলে কি আই রাইট ইন ইংলিশ, তাহলে এখানে ভাষা বোঝাচ্ছে। ঠিক আছে, বা আপনি ধরুন আপনি বাংলা নিয়ে পড়েন, ঠিক আছে, এই যে বিষয়গুলো বোঝাচ্ছে, তার মানে কোনো ভাষা বা কোনো বিষয়গুলো যখন বোঝানো হয় তখন কিন্তু আপনাকে সেই ভাষা বা সেই বিষয়ের আগে কিন্তু ইন প্রিপোজিশনটাকে কিন্তু ইউজ করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে। সেকেন্ডটা দেখুন কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে বড় স্থানের আগে, অবশ্যই এটা আপনারা জানেন যে বিষয়টা কি, বড় স্থান যখন হয়, যেমন ধরুন দিল্লি বা কলকাতা, এই সমস্ত বড় জায়গার আগে কিন্তু আপনাকে ইন কথাটাকে কিন্তু ইউজ করতে হবে, প্রিপোজিশনটাকে কিন্তু ইউজ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। তারপরে দেখুন আর কিভাবে ইউজ করা যায়, দেখুন ভালো করে লক্ষ্য করুন কি বলা হচ্ছে, অনুপাতের ক্ষেত্রে বোঝাতে, তার মানে কি অনুপাতের ব্যাপারটা ভালো করে লক্ষ্য করুন। আমরা এখানে যে এক্সাম্পলটা দিয়েছি ভালো করে লক্ষ্য করুন কি বলা হচ্ছে, ইন কলকাতা, মানে কলকাতাতে, ইন কলকাতা 2:3, এই ইনটা লক্ষ্য করুন, এই যে সেকেন্ড 2 এর পরে যে ইনটা লেখা আছে এটাই কিন্তু অনুপাত বোঝাচ্ছে। তার মানে কি, ইন কলকাতা মানে কলকাতায়, এই যে বড় জায়গার আগে সেই জন্য ইন বসেছে, আর যে অনুপাতের ক্ষেত্রে বোঝাচ্ছে সেটা কিন্তু এই ইনটা, মানে সেকেন্ড যে ইনটা বোঝানো হয়েছে। তাহলে কি, ইন কলকাতা মানে কলকাতায় 2:3, মানে 2:3 মানে 3/2 কি করে, গোজ টু অফিস, তারা কিন্তু অফিসে যায়। ঠিক আছে, ক্লিয়ার হলো। তাহলে এই যে অনুপাত বোঝাচ্ছে যে 3/2 কলকাতায়, 3/2 অফিসে যায়, এই বিষয়টাকে বোঝাতে গেলে কিন্তু আমরা কি করলাম, এই বিষয়টাকে বোঝাতে গেলে আমরা ইন প্রিপোজিশনটাকে কিন্তু ইউজ করলাম। ঠিক আছে, তারপরে দেখুন 4 নম্বরে কি বলা হচ্ছে, কোনো মাধ্যম বোঝাতে, তার মানে মাধ্যম বোঝাতে দেখুন আমরা কিভাবে এটাকে লিখলাম, এক্সাম্পলটা দিচ্ছি কিভাবে ভালো করে লক্ষ্য করুন, ইউ হ্যাভ টু পে দি ফিজ ইন ক্যাশ, মানে আপনাকে ফিজটা কিন্তু ক্যাশেই দিতে হবে, তাহলে আপনি ক্যাশ মাধ্যমে দিচ্ছেন, তাই কিন্তু আপনাকে এখানে ইন ইউজ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন ইনের আর কি ব্যবহার আছে এখানে ভালো করে লক্ষ্য করুন। এখানে কি বলা হলো কি, পেশার ক্ষেত্র বোঝাতে, পেশার ক্ষেত্র বোঝাতে ব্যাপারটা কিরমভাবে লেখা হচ্ছে দেখুন, হি হ্যাজ বিন ইন অ্যাক্টিং, মানে সে কিন্তু অভিনয় জগতে আছে। তাহলে এই যে পেশার ক্ষেত্রে অ্যাক্টিং ব্যাপারছে, ঠিক আছে, অ্যাক্টিং যে বোঝাচ্ছে সেই জন্য আমরা কি লিখলাম, ইন লিখলাম। তাহলে কি, হি হ্যাজ বিন ইন অ্যাক্টিং, তার মানে কিন্তু সে পেশার জগতে আছে বা পেশার ক্ষেত্রে আছে, মানে সে অভিনয় জগতে আছে। ঠিক আছে, বিষয়টাকে বোঝা গেছে। তাহলে এইভাবে কিন্তু আমরা
ইনটাকে ইউজ করলাম, ঠিক আছে। তারপর দেখুন অবস্থা বোঝাতে, তাহলে অবস্থা ব্যাপারটা কি, হি ইজ ইন ক্রিটিক্যাল সিচুয়েশন। দেখুন এখানে কিন্তু একটা অবস্থা বোঝানো হচ্ছে, সে কিন্তু খুব খারাপ পজিশনে আছে, খুব ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে আছে, খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছে, একটু এখানে তার অবস্থাকে বোঝানো হচ্ছে, তাই কিন্তু আপনাকে ইন প্রিপোজিশন ইউজ করতে হবে, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, তারপরে দেখুন আর কি কি ক্ষেত্রে ইন আমরা ব্যবহার করতে পারি, ভালো করে লক্ষ্য করুন এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে ক্ষেত্র বোঝাতে। ক্ষেত্র ব্যাপারটা কি, দেখুন এটা কিন্তু ওই আগের যেটা বললাম তার সঙ্গে কিছুটা মিলিয়ে যায়, কিন্তু ব্যাপারটাকে ভালো করে লক্ষ্য করবেন কি, হি ইজ আনএবল টু অ্যাসিস্ট ইউ, সে আপনাকে অ্যাসিস্ট করতে অক্ষম ইন দিস পজিশন, এই অবস্থায়। তাহলে কিন্তু এখানে একটা ক্ষেত্র বোঝাচ্ছে, ঠিক আছে। দেখুন ভালো করে লক্ষ্য করুন, ইন দিস পজিশন মানে এই ক্ষেত্রে বা এই পজিশনে কিন্তু সে আপনাকে কি করতে অক্ষম, অ্যাসিস্ট করতে কিন্তু অক্ষম, ঠিক আছে। তাহলে এখানে যে ক্ষেত্রটা বোঝাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করলাম, ইন ইউজ করলাম, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে দেখুন কি বলা হচ্ছে সময়ের ক্ষেত্রে। সময়ের ক্ষেত্রে মানে ব্যাপারটা কি, মাস, ঋতু, বছর, এই যে ব্যাপারগুলো এর আগে কিন্তু আপনাকে ইন লিখতে হবে। যেমন দেখুন আমরা লিখলাম কি, উই সেলিব্রেট ক্রিসমাস ইন ডিসেম্বর, তাহলে ডিসেম্বরের আগে কিন্তু আমরা ইন দিলাম, ঠিক আছে। তাহলে আমরা ক্রিসমাস কখন পালন করে থাকি, কখন সেলিব্রেট করে থাকি, ডিসেম্বরে, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। তাহলে ডিসেম্বরে এই ব্যাপারটা কিন্তু আমরা কি করলাম, ইন দিয়ে লিখলাম, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা এইভাবে ইন যে প্রিপোজিশনটা কী কী ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই বিষয়গুলো, যেগুলো ইম্পর্টেন্ট যে কেস সেগুলো কিন্তু আমরা দেখলাম, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এইভাবেই কিন্তু প্রতিদিন এক একটা করে কিন্তু প্রিপোজিশন দেখতে থাকবো। আচ্ছা, এই বিষয়গুলোকে আমরা কিন্তু একটু নোট করে নেবেন, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের এই যে প্রিপোজিশনের ব্যাপারটা আমরা কমপ্লিট করলাম। তারপরে দেখুন আমাদের গ্রামার যে পার্টটা ছিল, যে টাস্কগুলো দেওয়া ছিল, সেখানে এই টাস্কগুলো দেওয়া ছিল, দেখুন আমরা কীভাবে এটাকে সলিউশন দিচ্ছি, ভালো করে লক্ষ্য করবেন। এখানে কি বলা হচ্ছে, এখানে বলছে আই উড লাইক টু স্পিক টু ইউ প্লিজ। তাহলে আই উড লাইক টু স্পিক টু ইউ প্লিজ, এটাকে কি করতে বলা হচ্ছে, ইন্টারোগেটিভ করতে বলা হচ্ছে। তার মানে কি, আমি দয়া করে আপনার সাথে কথা বলতে চাই, তাই না। তাহলে দেখুন অনেকে এরকমভাবে করছে, দেখলাম যে ডিরেক্টলি উডটাকে সামনে নিয়ে চলে এসছে এবং বাকিটাকে যেমন ছিল আই থেকে পুরোপুরি লিখে দিয়ে লাস্টে ইন্টারোগেটিভ সাইন দিয়েছে। এরকমভাবে করলে কিন্তু হবে না। কেন হবে না, কারণ মানেটাকে কিন্তু আপনাকে একই রাখতে হবে, সেন্সটাকে কিন্তু একই রাখতে হবে, ঠিক আছে। ধরুন আমি বললাম, কি বললাম, ধরুন আমি বললাম যে সে একটা ভালো ছেলে, ঠিক আছে, আপনাকে বললাম নেগেটিভ করুন, তাহলে আপনি কি করলেন, সে একটা ভালো ছেলে মানে হি ইজ আ গুড বয়, তাহলে আপনি নেগেটিভ করে দিলেন কি, হি ইজ নট আ গুড বয়। মানেটা কি একই রইলো, সেন্সটা কি একই রইলো, কখনোই না। তাহলে সেন্সটা কিন্তু একই রাখা হলো না, তাহলে সেন্সটাকে কিন্তু আপনাকে একই রাখতে হবে। তাহলে কি করতে হবে, হি ইজ আ গুড বয়, তাহলে সে একটা ভালো ছেলে, এটাকে যখন আপনি নেগেটিভ করবেন তাহলে আপনাকে কি লিখতে হবে, হি ইজ নট আ ব্যাড বয়, ঠিক আছে। ট্রান্সফরমেশন কিন্তু এরকমভাবেই করতে হবে, ঠিক আছে। ঠিক ইন্টারোগেটিভটাও কিন্তু সেম একই রকমভাবে সেম কিন্তু আপনাকে সেন্সটাকে মানেটাকে কিন্তু একই রাখতে হবে। তাহলে আই উড লাইক টু স্পিক টু ইউ প্লিজ, তার মানে কি, আমি দয়া করে আপনার সঙ্গে কথা বলতে চাই। তাহলে ইন্টারোগেটিভ করলে আপনাকে কি করতে হবে, দেখুন আমরা কীভাবে করলাম, ঠিকই, উড আই নট লাইক টু স্পিক টু ইউ, আমি কি আপনার সঙ্গে কথা বলতে চাই না। এখানে আগেরটাকে ভালো করে ফলো করুন, কোশ্চেনটা কি আছে, আমি আপনার সঙ্গে দয়া করে কথা বলতে চাই, তার মানে যে ব্যক্তি বলছে সে কিন্তু অবশ্যই চায় দয়া করে কথা বলতে তার সাথে। তাহলে আপনাকে যখন আনসারটা লিখতে হবে ইন্টারোগেটিভ করে, তাহলে সেই ইন্টারোগেটিভের মধ্যে কিন্তু আপনাকে সেন্সটাকে কিন্তু একই থাকে, যেন সেন্সটা যেন একই রকম থাকে। তাহলে কি, আমি কি আপনার সঙ্গে কথা বলতে চাই না, তার মানে কি সে কথা বলতে চায়, সেই হিসেবে কিন্তু লেখা হলো উড আই নট লাইক টু স্পিক টু ইউ। ক্লিয়ার হচ্ছে, যারা কিন্তু নট দিচ্ছেন না তাদের কিন্তু ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবে আমরা ফার্স্ট যে এটা কমপ্লিট করলাম, ফার্স্ট গ্রামারটা। সেকেন্ডটা দেখুন কি বলা হচ্ছে, এখানে বলছে রোজ হ্যাজ থ্রোনস। রোজ হ্যাজ থ্রোনস এটাকে কি বলা হচ্ছে, মানে গোলাপের কাঁটা আছে, এই বিষয়টাকে নেগেটিভ করতে বলা হচ্ছে, মানে নাবাচক করতে হবে। তার মানে কি, এরকমভাবে লেখা যায় যে কি, এমন কোনো গোলাপ নেই যে তার কাঁটা নেই, ঠিক আছে। তার মানে সমস্ত রোজ হ্যাজ থ্রোনস মানে সমস্ত গোলাপের কাঁটা আছে, গোলাপের কাঁটা আছে। তাহলে কি লিখতে হবে, যে দেয়ার ইজ নো রোজ। দেখুন আমরা কীভাবে বিষয়টাকে লিখলাম, কি দেখুন, দেয়ার ইজ নো রোজ মানে এমন কোনো গোলাপ নেই উইথাউট থ্রোনস, মানে কাঁটা ছাড়া কিন্তু গোলাপ হয় না। বোঝা যাচ্ছে বিষয়টা, সেন্সটাকে কিন্তু একই রেখে আপনাকে নেগেটিভ করতে হবে, ঠিক আছে। নেগেটিভ মানেই কিন্তু আপনি পুরো সেন্টেন্সটাকেই নেগেটিভ করে দিলেন, মানে সে একটা ভালো ছেলে আর আপনি করে দিলেন সে ভালো ছেলে নয়, এটা কিন্তু নেগেটিভ নয়। নেগেটিভ মানে হচ্ছে কি, নেগেটিভ মানে হচ্ছে সেন্সটাকে একই রাখতে হবে, কিন্তু সেন্স মানে সেন্টেন্স যেটা, সেই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ হবে, ঠিক আছে। সেন্সটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে না, সেন্সটা কিন্তু একই রকম থাকবে। ক্লিয়ার হচ্ছে, তার মানে দেখুন রোজ হ্যাজ থ্রোনস গোলাপের কাঁটা আছে, তার মানে কি, দেয়ার ইজ নো রোজ এমন কোনো গোলাপ নেই উইথাউট থ্রোনস কাঁটা ছাড়া, মানে কাঁটা ছাড়া গোলাপ হয় না, কাঁটা ছাড়া গোলাপ নেই, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে, সেন্সটা একই রইলো, নেগেটিভ করে ফেললাম। আচ্ছা দেখুন নেগেটিভ কেন, এই দেখুন নো আছে সেন্টেন্স, তাহলে নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে, কিন্তু মানেটা কিন্তু একই রকম আছে। ক্লিয়ার হয়েছে। আচ্ছা পরবর্তী গ্রামারটা দেখুন কি বলা হচ্ছে, 3 নম্বর। এখানে বলা হচ্ছে আনলেস উই ডু আওয়ার ওয়ার্ক, মানে আমরা যদি আমাদের কাজ না করি
ওয়েল ভালোভাবে, আওয়ার মাস্টার উইল বি অ্যাংরি উইথ আস, আমাদের মাস্টার কিন্তু আমাদের প্রতি অ্যাংরি হয়ে পড়বে। এটাকে কী করতে বলা হয়েছে? চেঞ্জ ইন্টু কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ড ব্যাপারটা কি? কম্পাউন্ড ব্যাপারটা যেটা আমরা ট্রান্সলেশন করার সময় বলছিলাম যে কি ট্রান্সলেশন ব্যাপারটা কিন্তু আপনাকে অ্যান্ড বা বার্ড বা অর এই টাইপের যে সমস্ত লিঙ্কারগুলো আছে, কম্পাউন্ড লিঙ্কার, সেগুলো দিয়েই কিন্তু আপনাকে যুক্ত করতে হবে। তার মানে দেখুন তাহলে কি করতে হবে এখানে? অর দিয়ে যদি আপনি এখানে করেন সেন্টেন্সটা, তাহলে কিন্তু বেটার হবে, তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে। ঠিক আছে, দেখুন আমরা বিষয়টাকে কীভাবে করছি ভালো করে লক্ষ্য করবেন। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হলো উই শুড ডু আওয়ার ওয়ার্ক, আমাদের কাজ করা উচিত। অর অথবা আওয়ার মাস্টার উইল বি অ্যাংরি উইথ আস, নতুবা কি হবে? আমাদের মাস্টার কিন্তু আমাদের প্রতি অ্যাংরি হয়ে যাবেন। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে উই শুড ডু আওয়ার ওয়ার্ক, আমাদের অবশ্যই মানে আমাদের উচিত কাজ করা। ঠিক আছে, এখানে আপনি ওয়েল লিখতে পারেন, ওয়েলটা এখানে লেখা আছে যেহেতু, তার সুতরাং ওয়ার্কের পরে আপনি ওয়েল লিখবেন, কোনো অসুবিধা নেই। তাহলে উই শুড ডু আওয়ার ওয়ার্ক ওয়েল। ঠিক আছে, অর অথবা বা নতুবা আওয়ার মাস্টার উইল বি অ্যাংরি উইথ আস। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এইভাবে কিন্তু আমরা কি করলাম? কম্পাউন্ডে করলাম বিষয়টাকে। ঠিক আছে, কমপ্লিট। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটাকে দেখুন কি বলা হচ্ছে। এখানে যে গ্রামারটা আছে এখানে কি বলছে? অ্যাজ সুন অ্যাজ আই হিয়ার্ড দি নিউজ আই কেম রাশিং, মানে যেই কিনা আমি সংবাদটা শুনলাম সেই আমি ছুটে গেলাম। ঠিক আছে, এটাকে নেগেটিভ করতে বলা হচ্ছে। তাহলে নেগেটিভ ব্যাপারটা এই অ্যাজ সুন অ্যাজ থাকলে কিন্তু আপনাকে নো সুনার হ্যাড দিয়ে বিষয়টাকে করতে হয়। দেখুন আমরা কিভাবে বিষয়টাকে করলাম। কি বলা হলো? নো সুনার হ্যাড আই হিয়ার্ড দি নিউজ, মানে নো সুনার হ্যাড আই হিয়ার্ড দি নিউজ, যেই কিনা আমি মানে শুনলাম ব্যাপারটা, দেন এই THEN দেন তখন, ঠিক আছে, THAN নয় কিন্তু, ঠিক আছে, THEN, ঠিক আছে, দেন আই কেম রাশিং, তখন আমি দৌড়ে গেলাম বা ধেয়ে গেলাম। বিষয়টাকে এইভাবে কিন্তু করলাম। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? অ্যাজ সুন অ্যাসের ব্যাপারটাকে একটু দেখে নেবেন কীভাবে করা হয়। এইভাবে কিন্তু করা হয়। এই অ্যাজ সুন অ্যাসের যে জায়গাটা আছে, এই অ্যাজ সুন অ্যাসের জায়গাটায় কিন্তু আপনাকে নো সুনার হ্যাড লিখতে হবে। তারপরে এই আই হিয়ার্ড দি নিউজ যেটা আছে সেটাকে আপনি লিখে দেবেন পুরোপুরি, তারপরে কমাটা তুলে দিয়ে দেন দেবেন, তারপরে বাকি যেটা আছে সেটাকে কিন্তু লিখে দেবেন। এইভাবে কিন্তু অ্যাজ সুন অ্যাসকে নো সুনার হ্যাড দিয়ে কিন্তু নেগেটিভ করা হয়। ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে? তাহলে কি বললাম? অ্যাজ সুন অ্যাজ যেটা আছে সেটা আপনি কি করবেন? নো সুনার হ্যাড দেবেন, তারপরে আই হিয়ার্ড দি নিউজ যেটা আছে সেটাকে আপনি লিখবেন, লেখার পরে কমাটা তুলে দিয়ে দেন দেবেন, তারপরে বাকি যেটা আছে পুরোটাকে কিন্তু লিখে দেবেন। এইভাবে কিন্তু নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমাদের পরবর্তী যে গ্রামার সেটা দেখুন কি ছিল। সেটা ছিল উই হ্যাড ইটেন অল দি সুইটস ইন দি বক্স দিস স্যামডে। হি হ্যাড ইটেন, এটা কিন্তু পাস্ট পারফেক্ট লেখা আছে। ঠিক আছে, ভয়েস চেঞ্জ করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে, এবং টেন্স ব্যাপারটাই কিন্তু ভয়েস চেঞ্জের মূল বেস। ঠিক আছে, তাহলে দেখুন এখানে ভালো করে লক্ষ্য করবেন কি বলা হচ্ছে। হি কিন্তু সাবজেক্ট, হ্যাড অক্সিলারি ভার্ব, ইটেন ভার্বের থার্ড ফর্ম, এবারে অল দি সুইটস এইটা কিন্তু আপনাকে অবজেক্ট হিসেবে ধরতে হবে। ঠিক আছে, তাহলে অল দি সুইটস আপনি সামনে নিয়ে আসবেন চেঞ্জ করার সময়, প্যাসিভ করার সময়। তাহলে অল দি সুইটস, তারপরে নিয়ম অনুযায়ী হ্যাড লিখবেন, তারপরে বিন লিখবেন, তারপরে ভার্বের থার্ড ফর্ম ইটেন লিখবেন, তারপরে বাকি যেটা আছে কমপ্লিমেন্ট হিসেবে সেটা লিখে দেবেন, তারপরে বাই দেবেন, বাই দিয়ে তারপরে হিটা হয়ে যাবে প্যাসিভে হিম। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? দেখুন আমরা সেইভাবেই কিন্তু বিষয়টাকে করলাম। দেখুন কীভাবে কী করা হলো। অল দি সুইটস, দেখুন এই অল দি সুইটসটাকে আমরা সামনে নিয়ে এলাম, তারপরে হ্যাড লিখলাম, তারপরে বিন লিখলাম, তারপরে ভার্বের থার্ড ফর্ম দিলাম, তারপরে পুরো যে বিষয়টা কমপ্লিমেন্ট যেটা সেটাকে লিখে দিলাম, তারপরে বাই হিমটাকে লাস্টে লিখলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে আমরা ভয়েস চেঞ্জটাকে কমপ্লিট করলাম। আচ্ছা, পরবর্তী যে গ্রামারটা ছিল আমাদের ভালো করে লক্ষ্য করুন কি বলা হচ্ছে এখানে। দেখুন আই মেড আ প্রিটেন্স অফ স্টাডিং দি ল্যান্ডস্কেপ। দেখুন অনেকের কিন্তু এই যে নাউন ফর্ম ভার্ব ফর্মের যে চেঞ্জ ব্যাপারটা, অনেকে কিন্তু প্রবলেম হচ্ছে, আমাদেরকে জিজ্ঞাসা করছে যে স্যার কীভাবে বিষয়টাকে করা যায়। দেখুন এই বিষয়টা কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এই বিষয়টাকে আপনি যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনি ইমপ্রুভ হতে পারবেন, তত কিন্তু আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন যে বিষয়টাকে কীভাবে করতে হয়। সুতরাং কিন্তু প্র্যাকটিস কিন্তু করতে হবে এই বিষয়টা, এবং সমস্ত গ্রামার সাথে সাথে এই বিষয়টাকে কিন্তু বেশি করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, দেখুন আমরা এই যে প্রিটেন্স এটা কিন্তু নাউন ফর্ম হিসেবে রয়েছে, আপনাকে ভার্ব ফর্ম হিসেবে করতে বলা হচ্ছে। তাহলে সেই ভার্ব ফর্মটা কি? সেটা হচ্ছে প্রিটেন্ড। ঠিক আছে, PRETEND। ঠিক আছে, সেই প্রিটেন্ডটাকে ভার্ব ফর্ম হিসেবে কিন্তু আপনাকে লিখতে হবে। দেখুন আমরা কীভাবে বিষয়টাকে করছি ভালো করে লক্ষ্য করবেন। এখানে বলা হচ্ছে কি আই প্রিটেন্ডেড, মানে আমি ভান করেছিলাম। কি ভান করেছিলাম? টু স্টাডি দি ল্যান্ডস্কেপ, মানে ল্যান্ডস্কেপকে স্টাডি করার। ঠিক আছে, তাহলে আই মেড আ প্রিটেন্স, এইটাকে এখানে কিন্তু মেড কিন্তু ভার্ব হিসেবে ছিল, আমরা ভার্ব হিসেবে প্রিটেন্ড নিয়ে চলে এলাম। ঠিক আছে, মেড ছিল সেকেন্ড ফর্মে ছিল, পাস্ট ইনডিফিনিট ছিল, তাই কিন্তু আমরা এখানেও পাস্ট ইনডিফিনিট করলাম কি আই প্রিটেন্ডেড। ঠিক আছে, আই প্রিটেন্ডেড টু স্টাডি দি ল্যান্ডস্কেপ। ঠিক আছে, এই টু স্টাডি এটা কিন্তু ইনফিনিটিভ করা হয়েছে। ঠিক আছে, অফ স্টার্টিং ছিল, আমরা কিন্তু এখানে ইনফিনিটিভ করে টু স্টাডি করে দিলাম। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে আমরা কীভাবে করছি। তাহলে আই প্রিটেন্ডেড টু স্টাডি দি ল্যান্ডস্কেপ। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, পরবর্তী যে গ্রামারটা ছিল সেটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে ইট টেকস মাচ টাইম টু কিল আ ট্রি, স্প্লিট দিস সেন্টেন্স। এই সেন্টেন্সকে স্প্লিট করতে বলা হচ্ছে, ভেঙে দুটুকরো করতে হবে। ঠিক আছে, দেখুন কীভাবে কী করা যায়, ভালো করে ভাববেন কি গাছকে হত্যা করা যায়।
ঠিক আছে, এটা একটা সেন্টেন্স করলেন। তারপরে কি করবেন যে এটা করতে অনেক সময় লাগে, ঠিক আছে, ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, মানে গাছকে হত্যা করতে বেশি সময় লাগে। তাহলে আপনি কি হিসেবে করবেন যে গাছকে হত্যা করা যায়, তারপরে কি করবেন এটাকে করতে বেশি সময় লাগে। ঠিক আছে, দেখুন আমরা সেইভাবেই করছি, ভালো করে লক্ষ্য করবেন। কি করা হলো, আর ট্রি ক্যান বি কিল্ড, মানে একটা গাছকে হত্যা করা যায়। ঠিক আছে, প্যাসিভে করলাম কিন্তু ভালো করে লক্ষ্য করবেন। ঠিক আছে, বাই কার দ্বারা সেটা আর লিখছি না যেহেতু এখানে বলা নেই। তাহলে আর ট্রি ক্যান বি কিল্ড, একটা গাছকে হত্যা করা যায়। ঠিক আছে, তা একটা সেন্টেন্স হলো। তারপরে কি করা হচ্ছে, ইট টেক্স মাচ টাইম, এটা অনেক সময় নেয়। তাহলে আমরা স্প্লিট করে ফেললাম, ভেঙে ফেললাম। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে। প্র্যাকটিস কিন্তু করতে হবে, প্র্যাকটিস যত করবেন ততই কিন্তু আপনাদের এই স্কিল পাওয়ারটা কিন্তু বাড়বে। ঠিক আছে, প্র্যাকটিস কিন্তু অবশ্যই দরকার, প্র্যাকটিস ছাড়া কিন্তু কখনোই পসিবল নয়। আচ্ছা, পরবর্তী যে গ্রামারটা সেটা দেখুন কি বলা আছে। এখানে বলা হলো ভেরি ফিউ পিকস ইন দি ওয়ার্ল্ড আর অ্যাজ হাই অ্যাজ এভারেস্ট। তাহলে এখানে ডিগ্রি করতে বলা হচ্ছে, কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু ভেরি ফিউ দেওয়া আছে, তার মানে আপনি যখন কম্পারেটিভ ডিগ্রি করবেন তখন কিন্তু আপনাকে এনি আদারের জায়গায় কিন্তু মেনি আদার দিতেই হবে। ঠিক আছে, এনি আদার দিলে কিন্তু ভুল হয়ে যাবে, আপনাকে কিন্তু মেনি আদার দিতে হবে, কারণ ভেরি ফিউ দেওয়া আছে। এটার নিয়মটাই হচ্ছে সেটাই যে কি ভেরি ফিউ দেওয়া থাকলে কিন্তু আপনাকে কি করতে হবে, এনি আদারের জায়গায় মেনি আদার দিয়ে করতে হবে। যদি এই ভেরি ফিউয়ের জায়গায় কিন্তু যদি নো আদার দেওয়া থাকতো তাহলে কিন্তু আপনি এনি আদার দিয়ে করতে পারতেন। ঠিক আছে, বিষয়টা কিন্তু খুব একটা কঠিন নয়, ভালো করে লক্ষ্য করুন, এখানেই কিন্তু আপনি বুঝে ফেলবেন যে কিভাবে কি করতে হয়। দেখুন ভালো করে লক্ষ্য করবেন কি করা হচ্ছে, এভারেস্ট ইজ হায়ার দ্যান, কম্পারেটিভ করছি, এভারেস্ট ইজ হায়ার দ্যান মেনি আদার পিকস ইন দি ওয়ার্ল্ড। ঠিক আছে, এনি আদার হবে না, কারণ যদি এখানে ভেরি ফিউ থাকতো তাহলে কিন্তু আপনি মেনি আদারের জায়গায় এনি আদার দিতেন। ঠিক আছে, এইটাই জাস্ট পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে, তাহলে এভারেস্ট ইজ হায়ার দ্যান মেনি আদার পিকস ইন দি ওয়ার্ল্ড। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবে কিন্তু আমরা কম্পারেটিভ করে ফেললাম। আচ্ছা, পরবর্তী আমাদের যে গ্রামারটা ছিল সেটা দেখুন কি ছিল। এখানে ছিল দি বয় টার্নড অ্যারাউন্ড, মানে বালকটি ঘুরলো, ওয়ান্ডারিং হোয়াট নেক্সট, কী হবে সেটা, ওয়ান্ডারিং মানে সেটা বিস্ময়ে ঘুরলো, কী ঘটবে পরবর্তীতে সেটা জানার জন্য। তাহলে কি ইউজ ভার্ব ফর্ম, এই ওয়ান্ডারিংয়ের ভার্ব ফর্ম দিতে হবে। তাহলে ভার্ব ফর্মটা কি, ওয়ান্ডার। ঠিক আছে, তাহলে দেখুন এই যে টার্নড আছে, তাহলে টার্নড আছে মানে পাস্ট ইনডিফারেন্ট লেখা আছে, তাহলে আপনাকে কিন্তু ওয়ান্ডার এটাকে কিন্তু কি করতে হবে, ওয়ান্ডার্ড হিসেবে লিখতে হবে। ঠিক আছে, তার মানে কি পাস্ট ইনডিফারেন্টে কিন্তু আপনাকে লিখতে হবে। দেখুন আমরা বিষয়টাকে কীভাবে করছি, আগেই বলেছি যে এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই, আপনি যত প্র্যাকটিস করবেন ততই কিন্তু এই বিষয়টাকে আপনার ইমপ্রুভ হবে। তাহলে কি করলাম দেখুন, দি বয় টার্নড অ্যারাউন্ড, বালকটি ঘুরলেন, অ্যান্ড ওয়ান্ডার্ড, এবং বিস্মিত হলেন, অ্যাবাউট দি নেক্সট, পরবর্তীতে কী ঘটবে সেই বিষয়। ঠিক আছে, ওয়ান্ডার্ড লিখেছি, দেখুন পাস্ট ইনডিফারেন্টে লিখেছে। ঠিক আছে, তাহলে দি বয় টার্নড অ্যারাউন্ড, বালকটি ঘুরলেন, বালকটি ঘুরেছিল, অ্যান্ড ওয়ান্ডার্ড, এবং বিস্মিত হয়েছিলেন, অ্যাবাউট দি নেক্সট। তাহলে দেখুন আমরা এই ওয়ান্ডারটাকে কিন্তু, ওয়ান্ডারিং যে নাউন ছিল সেটাকে কিন্তু আমরা কি করে ফেললাম, ভার্ব করে ফেললাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের গ্রামারটা কমপ্লিট হলো। এবার আমাদের যে ভোকাবুলারি যে ব্যাপারটা ছিল সেটা দেখুন কি ছিল। এখানে আপনাদের ইডিয়ামস ফ্রেজেস থেকে যে 5টা টাস্ক দেওয়া ছিল, আমরা ডেলি 5টা করে করব। একসঙ্গে যদি আপনাকে 60টা দেওয়া হয় আপনি করতে পারবেন না, মুখস্থ রাখতে পারবেন না, বুঝতে পারবেন না। আমরা ডেলি বেসিকে 5টা করে করব, তাহলে আমাদের 12 দিনে 5 বরং 60টা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, দেখুন আমরা বিষয়টাকে কীভাবে করছি। ফার্স্ট হচ্ছে আন্ডার আ ক্লাউড। এই আন্ডার আ ক্লাউড এর মানেটাকে ফার্স্ট আপনাকে কিন্তু বুঝতে হবে। আন্ডার আ ক্লাউড মানেটা কি, এর মানেটা হচ্ছে সন্দেহ বা সংশয়ের মধ্যে থাকা। ঠিক আছে, বোঝা গেল, সন্দেহ বা সংশয়ের মধ্যে থাকলে তাহলে কিন্তু আপনাকে আন্ডার দ্য ক্লাউড কথাটাকে ব্যবহার করতে হয়। দেখুন আমরা বিষয়টাকে কীভাবে করছি, ভালো করে মিলিয়ে নেবেন বিষয়টার সাথে। কি, সাডেন ডেথ অফ রাজপুত, মানে রাজপুতের যে হঠাৎ মৃত্যু, হ্যাজ মেড এভরি ওয়ান আন্ডার আ ক্লাউড, সবাইকে কিন্তু একটা সংশয়ের মধ্যে রেখেছে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে আন্ডার আ ক্লাউড মানেটা কি, আন্ডার আ ক্লাউড মানেটাই হচ্ছে সংশয় বা সন্দেহের মধ্যে থাকা হলে তাকে কিন্তু আন্ডার আ ক্লাউড হিসেবে আমরা এই ফ্রেজটাকে কিন্তু ব্যবহার করে থাকি। তাহলে কি হলো, সাডেন ডেথ অফ রাজপুত, মানে রাজপুতের যে সাডেন ডেথ, যে হঠাৎ মৃত্যু, সেইটা হ্যাজ মেড এভরি ওয়ান আন্ডার আ ক্লাউড, সবাইকে কিন্তু কি করেছে, সংশয়ের মধ্যে রেখেছে বা একটা সন্দেহের মধ্যে রেখেছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা ফার্স্টটাকে দেখলাম, সেকেন্ডটাকে দেখুন কি বলা হচ্ছে। সেকেন্ডটা বলা হচ্ছে কি, স্নেক ইন দি গ্রাস। স্নেক ইন দি গ্রাস এর মানেটা কি, স্নেক ইন দি গ্রাস মানেটা হচ্ছে বিশ্বাসঘাতক যে ব্যাপার সেটাকে কিন্তু স্নেক ইন দি গ্রাস বলা হয়, মানে ডিসিটফুল যে ব্যাপারটা। ঠিক আছে, দেখুন কিভাবে কি বলা হলো, ভালো করে মিলিয়ে নেবেন বিষয়টা। হি ইজ আ স্নেক ইন দি গ্রাস। ঠিক আছে, মানে সে হলো একটা বিশ্বাসঘাতক। ঠিক আছে, হি ইজ আ স্নেক ইন দি গ্রাস। আ বয় ইউ কান্ট, আ বয়, এই গ্রাস, এই স্নেক ইন দি গ্রাসটাকে কিন্তু বয়কে বলা হচ্ছে, তাই লিখলাম কি, আ বয়, একটা বালক, ইউ কান্ট রিয়েলি ট্রাস্ট, যাকে কিন্তু আপনি কি করতে পারবেন না, রিয়েলি ট্রাস্ট করতে পারবেন না, মানে সে হলো একটা বিশ্বাসঘাতক যাকে আপনি কি করতে পারবেন না, রিয়েলি বিশ্বাস করতে পারবেন না। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে। তাহলে স্নেক ইন দি গ্রাস মানেটা কি,
এর মানেটা হচ্ছে বিশ্বাসঘাতক কোনো ব্যাপার, সেটাকেই কিন্তু আমরা প্রকাশ করে থাকি স্নেক ইন দি গ্রাস এই ফ্রেজের মধ্যে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে দেখুন আমাদের পরবর্তী যে বিষয়টা ছিল সেটা কি ছিল, সেটা হচ্ছে কি প্লাউ দি স্যান্ডস। এই প্লাউ দি স্যান্ডস মানেটা কি? প্লাউ দি স্যান্ডস মানে হচ্ছে যা কিছু বৃথা ব্যাপার, ঠিক আছে, মানে সামথিং দ্যাট সিমস ফিউটাইল, যা কিছু বৃথা ব্যাপার সেটাকে কিন্তু আমরা প্লাউ দি স্যান্ডস হিসেবে কিন্তু কি করে থাকি, এই ফ্রেজেই কিন্তু প্রকাশ করে থাকি। ঠিক আছে, দেখুন মিলিয়ে নিন ভালো করে, উদাহরণের সাথে এক্সাম্পলের সাথে ভালো করে মিলিয়ে নিন কীভাবে আমরা এটাকে ইউজ করলাম। দেখুন, আই নো দ্যাট, আমি জানি যে, এভরিওয়ান ইজ প্লাউইং দি স্যান্ড, সবাই কিন্তু বৃথা কাজ করছে, বাই কপিং দি নোটসগুলোকে কপি করে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আই নো দ্যাট এভরিওয়ান ইজ প্লাউইং দি স্যান্ড, সবাই কিন্তু বৃথা কাজ করছে, বাই কপিং দি নোটস, মানে নোটসগুলোকে কপি করে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে আমরা এটা করলাম। আমাদের পরবর্তী যেটা সেটা কী ছিল দেখুন, মেয়ার্স নেস্ট। এই মেয়ার্স নেস্ট ব্যাপারটা কি? মেয়ার্স নেস্ট এই ব্যাপারটা হচ্ছে দেখে যেটা মনে হয় এক্সট্রা অর্ডিনারি কিছু একটা ব্যাপার, কিন্তু আসলে সেটা কিছুই নয়, সেটা একটা আসলে ভ্রম। ঠিক আছে, মানে এক্সট্রিম কনফিউশনের মধ্যে যখন থাকে, ঠিক আছে, দেখে যেটা মনে হচ্ছে, দেখে যেটা এক্সট্রা অর্ডিনারি মনে হচ্ছে, আদেও সেটাই নয়, সেটা কিন্তু আসলে একটা ভ্রম, এরকম কোনো ব্যাপার বোঝালে সেটা কিন্তু আমরা মেয়ার্স নেস্ট হিসেবে লিখি। ঠিক আছে, দেখুন আমরা বিষয়টাকে এক্সাম্পল হিসেবে কীভাবে এটাকে লিখছি, ভালো করে ফলো করুন। কি প্রীতম বিকেম এক্সাইটেড, মানে প্রীতম উত্তেজিত হয়ে পড়েছিল কি টু গেট আ পার্স, একটা পার্স পেয়ে, বাট কিন্তু ইট ওয়াজ আ মেয়ার্স নেস্ট, মানে তাতে কিন্তু কিছুই ছিল না। ঠিক আছে, প্রীতম একটা পার্স পেয়েছিল, কিন্তু মানে প্রীতম একটা পার্স পেয়ে খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিল বা খুব এক্সাইটেড হয়ে পড়েছিল, খুব উত্তেজিত হয়ে পড়েছিল, কিন্তু তাতে কিন্তু কিছুই ছিল না, মানে মেয়ার্স নেস্ট মানে একটা ভ্রমের ব্যাপার। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে আমরা এই বিষয়টাকে করলাম। আচ্ছা, আমাদের পরবর্তী যেটা ছিল সেটা একটু ভালো করে ফলো করুন। সেটা কি ছিল? সেটা ছিল কি, সেটা হলো যে গ্রিন হর্ন। এই গ্রিন হর্ন মানেটাকে বুঝুন। গ্রিন হর্ন ব্যাপারটা কি? গ্রিন হর্ন ব্যাপারটা হচ্ছে যে কি, যখন আনএক্সপিরিয়েন্সড পার্সন বা আনট্রেন্ড পার্সনকে বোঝানো হয় তখন কিন্তু আমরা গ্রিন হর্ন ইউজ করি। তাহলে কি আনএক্সপিরিয়েন্সড পার্সন বা আনট্রেন্ড পার্সন যখন হয় তখন কিন্তু আমরা গ্রিন হর্ন ইউজ করে থাকি। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করুন কীভাবে আমরা এটাকে ইউজ করলাম সেন্টেন্সে, ভালো করে লক্ষ্য করবেন। কি বলা হচ্ছে এখানে? বলা হলো কি, দেখুন ভালো করে লক্ষ্য করুন, এখানে বলা হলো হি ইজ নাথিং বাট আ গ্রিন হর্ন, মানে সে কিন্তু একটা অনভিজ্ঞ ব্যক্তি ছাড়া কিন্তু আর কিছুই নয়, বাট কিন্তু হি ক্লেমস হিমসেলফ অ্যাজ আ গাইড, কিন্তু সে নিজেকে একটা গাইড হিসেবে দাবি করে থাকে। ঠিক আছে, তাহলে কি বলো, হি ইজ নাথিং বাট আ গ্রিন হর্ন, মানে সে কিন্তু গ্রিন হর্ন ছাড়া, মানেটা কি? মানে হচ্ছে যে সে কিন্তু একটা অনভিজ্ঞ ব্যক্তি ছাড়া আর কিছুই নয়, বাট কিন্তু হি ক্লেমস হিমসেলফ অ্যাজ আ গাইড, সে কিন্তু নিজেকে একটা গাইড হিসেবে ক্লেম করে থাকে, দাবি করে থাকে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে কিন্তু আমরা এই যে ভোকাবুলারি পার্টটা আমরা কমপ্লিট করে ফেললাম। আচ্ছা, তাহলে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করুন। তাহলে আমরা এই যে উদ্যমের সাথে আবার নতুনভাবে ক্লাস করানো শুরু করেছি, তাহলে আমরা প্রতিদিন বেসিকে কিন্তু আমরা এইভাবেই কিন্তু ক্লাস করতে থাকবো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই কমপ্লিট করলাম, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।